আধার ২৬। গল্পের নাম মধ্যরাতের তাণ্ডব। ট্রেন হতে স্টেশনে পা রাখল নিশীথ। অল্প কিছুক্ষণের মধ্যেই ঝকঝক শব্দ করে সেই স্থান ত্যাগ করল লম্বা ট্রেনটি। গভীর রাতের গাঢ় আধারে স্টেশনে তেমন লোকজন খুঁজে পেল না সে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের পথে অগ্রসর হলো। মনে পড়ল গত বছরের কথা, বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসা, চাকরির সন্ধানে ঢাকায় আশ্রয় নেওয়া। তবে আজকাল কি মুখে বললেই চাকরি পাওয়া যায়? এর জন্য যে বহুত কাঠখড় পোহাতে হয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার ভাগ্যে একটা ভালো চাকরিই জুটেছে, যদি এর জন্য তাকে কম পরিশ্রম করতে হয়নি। কিন্তু পেয়েছে তো, এতেই ঢের। পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারাটাই মূল বিষয়। ১ বছর ধরে বাবা মায়ের মুখদর্শন হয় না তার। বিষয়টা ভাবতেই কেমন এক সূক্ষ্ম ব্যথায় বুক চিনচিন করে ওঠে। এই ১ বছরে সে বহুবার চেয়েছিল বাবা মায়ের সাথে যোগাযোগ করতে, কিন্তু এক অদৃশ্য অভিমানের বেড়াজালে চাওয়াটা পূর্ণ করতে পারেনি। তার বাবা মাও তার অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছিল যে তাকে খুঁজে পাওয়ার দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবে আর নয়, সে খুব শীঘ্রই এই মান অভিমানের পালা শেষ করে বাবা মায়ের কাছে ফিরে যাবে। মায়ের কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাবে। তার জন্যই এখন তার এই গভীর রাতের যাত্রা। বাবা মাকে আজ সে চমকে দেবে। এতদিন পর তাকে দেখে বাবা মায়ের রিয়াকশন কেমন হবে, এটা ভাবতেই একরাশ আনন্দ এসে জমা হচ্ছে তার মনে। আজ অফিসে এত কাজের চাপে সময় গিয়েছে দ্রুত। অফিস থেকে সোজা এসেছে স্টেশনে, তারপর ট্রেনে ওঠা, আর এখন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটা গাড়ির অপেক্ষায়। হাতে থাকা ঘড়িটির দিকে নিশীথ একবার তাকালো। সময় রাত ২:০৫। এখান থেকে তার বাড়ি বেশ দূরে, কমপক্ষে ২ ঘন্টার মতো লাগবে। সে অতিষ্ঠ ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। স্টেশনে ২-১জন লোক থাকলেও রাস্তায় যেন মানুষের ছায়াটাও নেই, আর না আছে কোনো যানবাহন। এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতেই সে মাথা ঘুরিয়ে তাকালো। সেই সাথে কুঞ্চিত ভ্রু যুগল প্রসারিত হলো তার। মুখ হতে আপনা আপনি বেরিয়ে এলো, আরে ইসমাইল চাচাজি। প্রায় ৬০ ঊর্ধ্ব প্রৌঢ় লোকটি একগাল হেসে ভরাট গলায় বলল, হ বাবা, তুমি নিশীথ না? জি, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে যেমন। তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। তা আর দাঁড়াই আছো কেন? যাও রিকশায় গিয়া উঠা পড়ো। তোমার আব্বাই আমারে পাঠাইলো তোমারে নিয়ে আইতে। এই রাত বিরাইতে তো আর গাড়ি টাড়ি পাইতা না। নিশীথের কপালে ভাঁজ পড়ল। তার বাবা পাঠিয়েছে মানে? ওনার তো জানারই কথা না যে সে গ্রামে আসছে। তাহলে কিসের ভিত্তিতে পাঠাতে বলল? কেউ কি বলেছে? পরক্ষণেই ভাবল, কেউই বা বলবে। সে যে গ্রামে যাবে এই কথা তো সে ছাড়া কেউই জানে না। তাহলে এরকম শখানেক ভাবনা নিয়ে সে রিকশায় উঠে বসল। ইসমাইল চাচা তাদের পরিচিত। তার বাবার দূরের কোনো কাজে ইসমাইল চাচা রিকশা করে যায়, ফলে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওনার সাথে। কিন্তু আজকের বিষয়টা পুরাই গোলমেলে। মনের অদম্য কৌতূহল আটকাতে অপরাগ নিশীথ শেষমেশ প্রশ্ন করেই বসল, আচ্ছা ইসমাইল চাচা, আমি যে আজ গ্রামে যাব
এটা বাবা আগে থেকেই জানতেন তাহলে? ইসমাইল রিক্সা চালাতে চালাতে বলল, হ, জানতো দেখেই তো আমারে কইল। কিন্তু আমি তো জানাইনি বাবাকে যে আজ আসবো, তাহলে জানলো কিভাবে? হয়তো অন্য কারো কাছ থেকে জানছে। কিন্তু এবার আর কিছু না বলে চুপ করে গেল নিশীথ। থাক, এই বিষয়ে আর কথা না বলাই ভালো। বাড়িতে গেলেই উদ্ঘাটন করা যাবে আসল কাহিনী। নিশীথ চারপাশ দেখতে লাগলো। ইতিমধ্যে বেশ অনেকটা পথ ফেলে এসেছে। আজ যেন রিক্সার স্পিড অন্য দিনের তুলনায় বেশি। এত দ্রুত কেউ রিক্সা চালায়? এজন্যই তো রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট। তার নিজেরই মনে হচ্ছে যে রিক্সা থেকে পড়ে যাবে। শেষে একটু বিরক্ত হয়ে বলল, চাচা, একটু আস্তে চালান না। আস্তে তো চালাইতেছি বাপ, এর চেয়ে আস্তে আর কেমনে চালামো? যে কইরাই হোক তোমারে 3টার মধ্যে পৌঁছায় দিতে হইব। কেন, আপনার কি তাড়া আছে? না, তাড়া নাই, তবে পৌঁছায় দিতে হইব। নিশীথের কাছে ওনার আচরণটা কেমন অদ্ভুত লাগলো। তবে এ নিয়ে আর কথা বাড়ালো না সে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। একটা কাকপক্ষীও খুঁজে পাওয়া যেন দুষ্কর। আজ অমাবস্যা, যার তোপে ঘন আধারে ছেয়ে গেছে চারপাশ। প্রবল নিস্তব্ধতা, নির্জনতার মাঝে হুট করে ভেসে এলো একটা ভরাট কণ্ঠস্বর। নিশীথ বাবা, আজকে না এলেই পারতা। নিশীথ তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেন? এমনি। নিশীথের কাছে সবকিছু কেমন রহস্যজনক ঠেকছে। তার বাড়িতে আসার কথা, বাবার জেনে যাওয়া, ইসমাইল চাচার এই পাগলের মতো রিক্সা চালানো, সাথে এমন রহস্যজনক কথাবার্তা ও আচার আচরণ। এসব ভাবনার মাঝে আবারও ভেসে আসলো সেই ভরাট কণ্ঠস্বর। আব্বা, আইসা পড়ছি, নাইমা পড়ো। নিশীথের ধ্যান ভাঙল। অবাক হয়ে দেখল সে, এত তাড়াতাড়ি চলে এসেছে। যেখানে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 1 ঘন্টা। পর মুহূর্তেই ভাবল, যে স্পিডে রিক্সা চালিয়েছে, দ্রুত না পৌঁছে উপায় আছে? ঘড়িতে দ্বিতীয়বারের মতো সময় দেখল, 3টা বেজে 1 মিনিট। সে ভাড়া মেটাতে মানিব্যাগ বের করতেই উনি বলে উঠলেন, তোমার আব্বা ভাড়া দিয়া দিছে। ও আচ্ছা, তাহলে গেলাম চাচা, ভালো থাকবেন। তোমার লগে যে ভারী ভারী ব্যাগ, এইগুলো একলা নিতে পারবা? চলো, আমি লগে যাই। না না, আপনারা তো কষ্ট করতে হবে না। তাছাড়া আপনি আসার আগ পর্যন্ত আমি একাই নিয়ে এসেছি, আমার সমস্যা হবে না। না, তাও চলো। আর এই রাস্তাও বেশি ভালো না। এখন মাঝরাইত, কোয়া তো যায় না, কি না কি হইয়া যায়। চলো, আমি আগাইয়া দেই। এরপর আর না করতে পারল না নিশীথ। অগত্যায় তাকে সামনে এগোতে হলো। তাদের বাড়ি যেতে রিক্সা থেকে নেমে বেশ খানিকটা পথ এগিয়ে যেতে হয়। এই পথটা যানবাহন চলাচলের জন্য খুব বেশি সুবিধাজনক নয়। এই পথে তেমন যানবাহন চলাচলও দেখা যায় না। নিশীথ হাঁটতে গিয়ে খেয়াল করলো পথটা বেশ কর্দমাক্ত। হয়তো ইদানিং বেশি বৃষ্টি পড়ছে। সে অতি সাবধানে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কদম ফেলছে। কিছু দূর যেতেই পথের একপাশে একটা ঝোপঝাড় পড়ে, অপর পাশে কিছু ভাঙা বাড়িঘর, বহুদিনের পুরনো বটগাছ। এটুকু পথ দিনের বেলায় গা ছমছম করে, সেখানে রাতের বেলা তো কথাই নেই। ভালোই হয়েছে ইসমাইল চাচা সাথে এসেছেন, তা না হলে একা একা ভয় লাগতো ভীষণ। নিশীথ যেই না ঝোপঝাড় পার করবে, তখনই ভেসে আসলো কিছু অদ্ভুত ভয়ানক কণ্ঠস্বর।
গায়ে কাঁটা দেওয়ার মতো কণ্ঠ, ভরাট গলায় গা কাঁপিয়ে যেন কেউ কান্না করছে, হাঁসফাঁস করছে। নিশীথের আত্মা কেঁপে ওঠে, ছলাৎ করে ওঠে বুকের ভেতর। এভাবে কোনো মানুষ কান্না করে? সে কান্নার আওয়াজের উৎস খোঁজার চেষ্টায় যখন উন্মুখ, তখনই গায়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে তড়াৎ করে লাফিয়ে উঠল। ইসমাইল চাচাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, যখন দেখল ইসমাইল চাচার অদ্ভুত দৃষ্টি। এভাবে তাকিয়ে আছে কেন? কি দেখছে তাকে? ঠিক তখনই সে শুনতে পেল কিছু আশ্চর্যজনক বাণী। শোনো নিশীথ আব্বা, তোমার ভালা লাগাই কইতেছি, এখন যে সোজা হাঁটা ধরবা আর পিছে ফিরবার পারতা না। পিছে মন চায় কেয়ামত হইয়া যাক, তুমি ফিরাও দেখবার পারতা না। বুঝছো আমার কথা? আর আমার কি হইব না হইব ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবো না। আমার এমনিতেও অনেক কিছু হইয়া গেছে। এখন তুমি আবার আমারে প্রশ্ন কইরো না। তাড়াতাড়ি যাও, বেশি সময় নাই। সমস্ত কথা যেন নিশীথের মাথার উপর দিয়ে গেল। ইসমাইল চাচা এসব কি বলছে? কথার আগাগোড়া কিছুই তো বুঝতে পারছে না সে। তবে কথার ধরন দেখে এইটুকু বুঝতে পারলো যে এখানে বেশিক্ষণ থাকা মানেই কোনো ঘোর বিপদের সম্মুখীন হওয়া। তাই এই স্থান যত দ্রুত ত্যাগ করা যায় ততই তার জন্য মঙ্গল। সেও আর কিছু না বলে ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু লোমহর্ষক আওয়াজ। তুই দাঁড়া নিশীথ, তুই যাইস না, ভালো হবে না তোর জন্য, আজই তোর শেষ দিন। এমন বহু কথা ও ভয়ানক আওয়াজ, সাথে প্রবল ভাঙাচোরার আওয়াজ কানের কাছে বাড়ি খাচ্ছে ক্রমশ। ভয়ে নিশীথের গা বেয়ে টুকটুক করে ঘাম ঝরতে লাগলো। ইসমাইল চাচার কথা মতো সে একবারের জন্য পিছু ফিরে তাকালো না। জীবনে যত দোয়া দুরুদ আয়ত্ত করেছে সব আজ বিড়বিড় করে আওড়াচ্ছে। ভিতরের হৃৎপিণ্ডটা তীব্র বেগে লাফাচ্ছে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের বাড়ির সামনে এসে পৌঁছালো। সাথে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলো। কিন্তু ইসমাইল চাচা কোথায়? উনি তো সাথেই ছিলেন, তাহলে এখন কোথায়? চলে গিয়েছেন কি? আচ্ছা, উনি কোনোভাবে ওই বিপদে আটকে পড়েননি তো? সেও কিভাবে স্বার্থপরের মতো ওনাকে একা রেখে চলে আসলো? কিন্তু তখন তার মাথা কাজ করছিল না, ভয়ে সর্বাঙ্গ নেতিয়ে আসছিল। আর ইসমাইল চাচাই তো বললেন যে পিছু না ফিরে সামনে যেতে। তাহলে তিনি কোথায় এখন? ঝুড়ি ঝুড়ি প্রশ্ন সমেত সে বাড়ির দিকে আগায়। কারুকার্য খচিত বিশাল আকারের বিল্ডিং বাড়িটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির সাথে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। আহা, কতদিন পর গ্রামের মুক্ত পরিবেশে শীতল হাওয়া পাচ্ছে। প্রাণটা একদম জুড়িয়ে গেল তার। সে গিয়ে ঘরের সামনে স্টিলের দরজার করাঘাত করে। বেশ কিছুক্ষণ করাঘাতের পর নিশীথের বাবা এসে দরজা খুলেন। এতদিন পর চক্ষু সম্মুখে প্রাণপ্রিয় পুত্রকে দেখে তিনি খুশিতে আটখানা হয়ে পড়লেন। সাথে সাথেই হাঁক ছেড়ে ডাকতে শুরু করলেন নিশীথের মাকে। বাবা মা দুজনেই পরম স্নেহ ভালোবাসায় আগলে নিলেন নিজ পুত্রকে। একটিমাত্র পুত্র বলে কথা। ঘরে ঢুকতেই নিশীথের বাবা হঠাৎ বলে উঠলেন, কিরে নিশীথ, তুই এই মাঝরাতে একা একা আসলি কিভাবে? তাছাড়া ওই রাস্তাটাও তো ভালো না, তোর কোনো সমস্যা হয়নি তো? আর তুই আসবি সেটা আমাদের আগে জানাবি না? নিশীথ অবাক হয়ে বলল,
কেন? তুমি তো জানতে যে আমি আজ বাড়ি আসব, তাই তো ইসমাইল চাচাকে পাঠিয়ে দিলে আমাকে নিয়ে আসতে। ইসমাইল চাচাই তো আমার সাথে এতটা পথ ছিল। ইসমাইল নামটা শুনতেই অবাক নয়নে তাকালেন নিশীথের বাবা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। তিনি নিশ্চিত হতে পুনরায় বলেন, তুই সব ঠিক বলছিস তো? তোর সাথে ইসমাইলই ছিল? হ্যাঁ। আমি কি ইসমাইল চাচাকে চিনব না? নিশীথের বাবা ধপ করে বসে পড়লেন, মাথায় হাত দিয়ে বললেন, নিশীথ, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? ইসমাইল গত বছর মারা গেছে। গতবার তুই যখন রাগ করে ঢাকায় চলে গেলি, তখন তোকে খুঁজতে আমি আর তোর মা একদিন ঢাকা গিয়েছিলাম, কিন্তু তোকে তো আর খুঁজে পাইনি। তাই হতাশ মনে ফিরে আসছিলাম। সেদিন ফিরতে ফিরতে আমাদের এমন রাত হয়ে গিয়েছিল। ইসমাইলকে আগে থেকেই খবর দিয়ে রেখেছিলাম, ফলে আসতে সুবিধাই হয়েছিল। সেদিনও আজকের মতো এমন অমাবস্যা ছিল। আর যখন আমরা রিক্সা থেকে নেমে ওই পথটা ধরলাম, তখন কেমন অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আমি আওয়াজটা কোথা থেকে আসছে দেখতে যেতে চাইলে ইসমাইল আমাকে বাধা দেয়। সে আমাদের সামনে এগিয়ে যেতে বলে নিজে যায় আওয়াজের উৎস খুঁজতে। আমরা বারবার নিষেধ করি, কিন্তু সে আমাদের বারণ শুনেনি। আমি যদিও শুনেছিলাম অমাবস্যার রাতে এই পথে মাঝরাত অর্থাৎ রাত ৩টার সময় আসা ঠিক না। এখান দিয়ে যে যায় সে নাকি আর ফিরে আসে না। আমি আবার আগে এসব কথাকে তেমন আমলে নেইনি, কিন্তু সেদিন সব বুঝতে পেরেছিলাম। ইসমাইল তো এই এলাকায় থাকে না, তাই সে জানেও না। তাকে সেদিন এতবার না করলাম, কিন্তু শুনল না আমার কথা। বিনিময়ে কি পেল? মৃত্যু। পরদিন সকালে সেখানে তার লাশ খুঁজে পাই। ইসমাইলের জন্য মনের মাঝে একটা অপরাধ বোধ সৃষ্টি হয়েছে, যেটা হয়তো আমার কোনোদিনই ঘুচবে না। নিশীথের মস্তিষ্ক শূন্য হয়ে গেল। সব কিছু ছাপিয়ে তার কানে কেবল একটা মায়া জড়ানো ডাক বারবার বাজছে, নিশীথ আব্বা।